আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউট নলতা কেন্দ্রীয় হাসানিয়া মিশনের মহাপরিচালক, লেখক এবং গবেষক AFM এনামুল হক। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল সকলকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার কাছে প্রথমে যেটা জানতে চাই, খান বাহাদুর আহসানুল্লাহ ইনস্টিটিউটের কাজগুলো কি কি, বা আপনারা কি কি কাজ করে থাকেন? খান বাহাদুর আহসান ইনস্টিটিউট মূলত মহামনীষী হযরত খান বাহাদুর আহসান রহমতুল্লাহর রচনাবলীগুলো প্রকাশ এবং তার লেখালেখির গবেষণা, এই দুটি তার মূল কাজ, এবং গবেষণালব্ধ জিনিসগুলো সমাজের খেদমতে উঠিয়ে ধরা। প্রতি বইমেলায় আপনারা বেশ কিছু বই বের করেন। এবারের বইমেলায় আপনাদের কি কি বই বের হয়েছে এবং কিসের উপর সে বইগুলো? হ্যাঁ, অমর একুশে গ্রন্থমেলা, যেখানে খান বাহাদুর ইনস্টিটিউটের একটি স্টল থাকে, এবার স্টল 26 নম্বর স্টল, যেখানে আমরা খান বাহাদুর আহসানুল্লাহ রচিত গ্রন্থগুলো, যেমন কোরআনের সার, কোরআন ও হাদিসের আদেশাবলী, বাংলা হাদিস শরীফ, কোরআনের বাণী, একাত্মবাদ, এরকম বই যেমন বেরিয়েছে, তেমনি খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহর উপরে গবেষণাধর্মী বইও বেরিয়েছে। একটি উল্লেখযোগ্য বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় খান বাহাদুর আহসানের ভূমিকা নিয়ে একটি ব্যাপক এবং প্রাথমিক গবেষণাধর্মী বই বেরিয়েছে। এবং এই বইগুলো কত নম্বর স্টলে পাওয়া যাবে? 126 নম্বর স্টল, বাংলা একাডেমির মধ্যে, বর্ধমান হাউজের সামনে। এটা হচ্ছে কোরআনের সার, কোরআনের সার আহসানুল্লাহ সাহেবের ওনার রচিত অসংখ্য 100-এর উপরে বই, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বই। আচ্ছা, যে বই কোরআনের নির্যাসকে একটা বিষয়ের উপরে পবিত্র কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা আছে, যেমন হযরত দাউদ আলাইহিস সালাম, খিজির, সেগুলো উনি সামারি করে এক জায়গায় কোরআনে দিয়েছেন। আচ্ছা, আমরা আরেকটি বই দেখতে পাচ্ছি আপনার লেখা, সেটা হচ্ছে রচনা অভিধান। এই বইটি কি সম্পর্কে লেখা? খান বাহাদুর আহসানুল্লাহ রচনা অভিধান, ওনার রচনা বিভিন্ন বিষয়ের উপরে নানামুখী, এবং ওনাকে বলা হয় চলন্ত অভিধান। আচ্ছা, ওনার জীবনের সমস্ত লেখালেখির একটা সার সংক্ষেপ করে এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা জানি যে সামনে আসছে ঢাকা ইউনিভার্সিটির 100তম প্রতিষ্ঠা বার্ষিকী, বা যেটাকে জন্মদিনও বলা যায়। তো সেই ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠায় খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবের অনেক অবদান ছিল, তো সেটা যদি একটু আবার আমাদের সাথে আপনি শেয়ার করতেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাত ধরে আমরা ভাষা আন্দোলন পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পর্বে খান বাহাদুর আহসানের ভূমিকা নিয়ে যে বইটি আপনারা একটু আগে দেখলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য প্রথম কমিশন হয় নাথান কমিশন 1912 সালে, এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম 1921 সালে। এই 9 বছরের যে ভূমিকা, যে কার্যক্রম, 9 বছরের যে সরকারি সিদ্ধান্ত, এবং এটা প্রতিষ্ঠা হবে কি হবে না, এবং আমাদের বাঙালি মুসলমানদের চাওয়া এটি প্রতিষ্ঠিত হোক, এবং অনেক জমিদাররা চাচ্ছিল প্রতিষ্ঠিত না হোক, এই যে উত্থান পতনের যে সময়, এই সময়কালের ইতিহাসটা নিয়ে বইটি লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খান বাহাদুর আহসানের ভূমিকা। এর মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহর ভূমিকা প্রতিটি পর্বে। নাথান কমিশনে উনি একজন উল্লেখযোগ্য সাব কমিটির মেম্বার ছিলেন, হর্নেল কমিটির মেম্বার ছিলেন। স্যাডলার কমিশন, যেটি কলকাতা ইউনিভার্সিটি কমিশন রিপোর্ট নামে পরিচিত, সেই কমিশনের ভূমিকা আছে। সব থেকে উল্লেখযোগ্য ভূমিকা যেটি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটে একটি স্পেশাল কমিটি গঠন করে, যে কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিলকে রিভিউ করবে। সেই কমিটির 9 জন মেম্বারের মধ্যে খান বাহাদুর আহসানুল্লাহ একজন, এবং একমাত্র বাঙালি এবং মুসলিম সদস্য সেই কমিটির মধ্যে। বাকি 8 জন ওনাকে তীব্র বিরোধিতা করছিল। আচ্ছা, উনি একা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে এবং তার অকট্ট যুক্তি নিয়ে হাজির হন, এবং এই 8 জন ইংরেজ এবং হিন্দু বা অনেক বেশি প্রভাবশীল ওনার থেকে, উনি সবচেয়ে জুনিয়র মোস্ট। সবার কাছে উনি আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা, এবং তিনি সেই রিপোর্টে আলাদা একটি রিপোর্ট দিলেন, সেটিকে বলা হয় নোট অফ ডিসেন্ট, 4 পাতার। এই নোট অফ ডিসেন্টটি ইতিহাসে খুব বেশি আলোচিত হয় নাই। আমরা এখন সামনে আনছি, অনেক ঐতিহাসিক তখন তারা বলছেন যে কিভাবে এটি আমাদের চোখের আড়ালে হয়ে গেল। কারণ এই নোট অফ ডিসেন্টটি ম্যাগনা কার্টা, যেটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, বাঙালি জাতির ইতিহাস এবং তার ক্রমাগত ইতিহাসের সমস্ত উল্লেখযোগ্য দিক এর মধ্যে তুলে ধরেছে, এবং সেটি একটা মানে অমর ইতিহাসের অংশ। এবং সে এই 4 পাতার মধ্যে
জাতিসত্তার যে অবস্থান এবং সেই বিকাশের ধারা কীভাবে তৈরি হলো সব সেখানে আছে। এবং যেটি নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গবেষণা করছেন তারা গভীর গবেষণা শুরু করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর সামনে আছে, সে সময় অনেকের অবদান, ছোট বড় অন্য যাদের অবদান আছে তাদের অবদানকেও আমরা এই বইয়ের মধ্যে সংকলিত করা হয়েছে। ডক্টর আব্দুল মজিদ বিশিষ্ট গবেষক এই বইটি লিখেছেন এবং যারা গবেষণা করছেন তাদের জন্য একটা ভালো খবর আছে, প্রত্যেকে প্রায় সেকেন্ডারি তথ্য নিয়ে গবেষণা করেন, কিন্তু এখানে 200 পৃষ্ঠার উপরে অ্যানেক্সার দেওয়া হয়েছে যেটি প্রাথমিক তথ্য, একদম মূল তথ্য স্ক্যান করে এখানে সন্নিবেশিত করা হয়েছে। গবেষকদের জন্য সুখবর এটি। বাহ, চমৎকার। আমরা একটু চায়ে চুমুক দিই, তারপর বাকি গল্প করব। চোখে মুখে চায়ের চুমুকে, চায়ের চুমুকে। তো আমরা জানি যে আপনি একজন লেখক এবং লেখালেখি করেন, প্রত্যেক বইমেলাতেই কম বেশি আপনার বই বের হয়। আপনি কোন ধরনের লেখা লিখতে পছন্দ করেন এবং আপনার উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম বলবেন প্লিজ? আমি মূলত খান বদর হাসানুল্লাহর উপরে গবেষণা করার চেষ্টা করি। আর খান বদর হাসানুল্লাহ তো আপনার আগেই বলেছি, উনি বহুমাত্রিক একজন ব্যক্তিত্ব, যার লেখালেখিতে বহু মাত্রার জিনিস আছে। এবং আমার কাজটা হচ্ছে যে আগামী দিনে যারা গবেষক খান বদর হাসান গবেষণা করবেন তাদের জন্য বেসলাইন তৈরি করার চেষ্টা করি, এবং সেটি হচ্ছে আমার গবেষণার মূল কাজ। আচ্ছা, তো আপনি এই বিষয়ের উপরই লেখালেখি করে থাকেন। যে এবার আমার যে বইটি বেরিয়েছে, খান বদর হাসানুল্লাহ কতগুলো বই লিখেছেন বা কতগুলো প্রবন্ধ লিখেছেন, কতগুলো বক্তৃতা করেছেন, এই নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। আমি দীর্ঘ 32 বছর কাজ করে এটার উপরে একটি বই দিয়েছি, যেখানে তার আজকে পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর 2019 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সকল রচনাকে আমরা কম্পাইল করেছি। সেখানে শুধু ওনার বই না, ওনার প্রবন্ধ, ওনার বক্তৃতা অথবা উনি কোনো রেজুলেশনে নিজে হাতে লিখেছেন সেই সমস্ত তথ্য এনেছি। কেন এনেছি? একটি ব্রিটিশ শাসিত সমাজের শেষ পর্বে এবং বাংলাদেশ স্বাধীনতা আসার প্রারম্ভিক পর্বে এই সময়কালে যে জাতির যে বিবর্তন এবং আগামী দিনে যে দিক নির্দেশনা সবগুলো তার বইয়ের মধ্যে আছে। এবং একটি শাশ্বত আদর্শ, ইউনিভার্সাল একটা বিষয় আছে যেটি কোনো সময়কালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, যেটি অনাগত কাল ধরে সে আদর্শ চলবে। এজন্যে এই বিষয়গুলোকে সংকলন করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে খান বদর হাসান অভিধান। আচ্ছা, তো খান বাহাদুর আহসানুল্লাহ সাহেবের যে জীবন আদর্শ সেটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ? খান বদর হাসানুল্লাহর জীবন রাসূলুল্লাহর জীবনের একটি প্রতিচ্ছবি, এবং তার মধ্যে খুব একটা সমন্বয় ঘটেছে, সুসমন্বয় আধুনিকতা, বিজ্ঞান এবং ধর্মের। সাধারণত সুফি যখন কেউ হন তখন শিক্ষাবিদ তিনি আর হন না, পীর হয়ে গেলে একটা লাইন চলে গেল। কিন্তু উনি এত বড় একজন শিক্ষাবিদ, এত বড় দার্শনিক, এত বড় আল্লাহর ওলি, এই যে চতুর্থ মাত্রার জিনিস সব ওনার জীবনে সমন্বয় হচ্ছে, যেটি একজন সকলের জন্য অনুকরণীয়। যে আপনি যদি মনে করেন ইতিহাসের উপরে রচনা করবেন, আপনার জন্য আদর্শ, আপনি সাহিত্যিক, উনি আপনার জন্য আদর্শ, আপনি ধার্মিক ব্যক্তিত্ব, আপনার জন্য আদর্শ, সকলের জন্য একটা কমন আদর্শ উনি। আচ্ছা, খান বাহাদুর আহসানুল্লাহকে আমাদের সকলের কাছে আরও বেশি পরিচিত করার জন্য এবং নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে তার সম্পর্কে জানাতে এবং তিনি যে কাজগুলো আসলে সর্বক্ষেত্রে করে গেছেন, আমাদের সামাজিক উন্নয়ন হোক, অর্থনৈতিক উন্নয়ন হোক এবং ধর্মীয় যে বিষয়গুলো তিনি বলে গেছেন এবং জানাতে চেয়েছেন, সেই জিনিসগুলো জানানোর জন্য আপনারা আর কী কী পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা ওনার এই আদর্শকে জানানোর জন্যে ওনার সব বইগুলো প্রকাশ করছি এবং স্বল্প মূল্যে, কোনো বাণিজ্যিক ভিত্তিতে নয়, মানুষের শুধু কস্ট প্রাইস দিয়ে আমরা এটা প্রমোশন করার চেষ্টা করছি। আমরা বইমেলায় আছি এবং আমরা বই বর্ষ ঘোষণা করেছিলাম, খান বদর হাসানুল্লাহ বই বর্ষ। আমরা বিগত 1 বছর প্রতি মাসে, প্রতি সপ্তাহে ওনার বইয়ের উপরে আমাদের 200 ব্রাঞ্চ মিশন আছে, প্রতিটি ব্রাঞ্চ মিশন এই বইয়ের উপরে আলোচনা করেছে। এবং আমি আশা করি সমাজের একটি অনেক দূর পর্যন্ত আমরা এটা পৌঁছে পেরেছি। বাকিটুকু এটিএন বাংলার প্রতি ধন্যবাদ, আপনাদের সহযোগিতা আমরা হয়তো আরও এগিয়ে যেতে পারবো। আচ্ছা, তো যেহেতু প্রতি বছরই আপনাদের বইমেলায় অংশগ্রহণ করা হয় এবং পুরো মাস জুড়েই আপনারা বইমেলাতে থাকেন, সেহেতু আপনার কাছে এবছর কি মনে হচ্ছে আমাদের পাঠকের সমাগম বা পাঠকের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে না কমেছে? পাঠকের সমাগম বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাচ্ছে। যদিও একটা কথা আসছে যে এখন বই পড়ার প্রতি আগ্রহ কমছে, কারণ মোবাইলে, ফেসবুকে, ইলেকট্রনিক মিডিয়া মানুষ পড়ে নিচ্ছে, তবে সেই অর্থে বই পড়ার আগ্রহ কমে নাই, বই আছে। তবে আমি গত সপ্তাহ পর্যন্ত যে তথ্য আছে, কিছু বোধহয় বইয়ের বিক্রির যে পরিমাণ ওভারঅল
সেখানে একটু কম আছে গতবার থেকে। আচ্ছা, তো আমরা কি আশা করতে পারি যে বইমেলার এই যে একটা ঘাটতি বা যেটা একটু কম মনে হচ্ছে সেটা ফুলফিল হয়ে এটা যাবে? তো পূরণ হয়ে যাবে, কারণ বাংলা একাডেমির যে উদ্যোগ এবং বইমেলার যে ব্যাপ্তি এবার বেড়েছে, স্টল বেড়েছে, মানে এটা এই ঘাটতি থাকবে না। কারণ মানুষ সব সচেতন এবং মানুষ বুঝবে যে আলটিমেটলি আসলেই বইয়ের মধ্যে প্রকৃত জ্ঞানটা বাড়ি করে নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ। এটিএন বাংলার দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং অনুরোধ করব, আপনারা খান বাহাদুর হাসানুল্লাহর বইগুলো অধ্যয়ন করুন, তার জ্ঞানজগৎকে আপনারা বোঝার চেষ্টা করুন, সেখানে শাশ্বত জ্ঞান আছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের পূর্তি সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, এটি আপনারা তার বইয়ের মধ্যে একবার দেখুন, অনেক তথ্য নতুন করে পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং খান বাহাদুর হাসানুল্লাহ সম্পর্কে আমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলার প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সকলের মঙ্গল কামনা করি, সকলের শুভকামনা। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/etn বাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।